Related to this part, এটাতে ফার্স্ট প্যারাগ্রাফে what we had was objects এর মুভমেন্ট এর অ্যানালিসিস। তার মানে একটা জিনিস আমরা বলছিলাম অলরেডি হইতেছে যে অবজেক্টস ক্যান মুভ ইন সার্কেলস, সার্কেলে মুভ করলে ওদের একটা সরি ওদের একটা ব্যাপার থাকে হইতেছে অবজেক্ট যখন সার্কেলে মুভ করে দিস ইজ হোয়াট দে লুক লাইক। এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম দ্যাট সার্কেলে মুভ করে সময় অবজেক্টস এর সার্কুলার মোশন দেখতে কেমন হবে, দেখতে হবে হইতেছে ফর এক্সাম্পল লাইক দিস। এখন সার্কেলে মুভ করলে একটা আজব জিনিস পসিবল হইতেছে, ইট কুড বি সো দ্যাট তোমার স্পিড ইজ 40 meters per second and it remains like it 40 meter per second এই আমরা মুভ করতেছি in the anti-clockwise direction or in the clockwise direction. Now when you continue moving with the same speed, technically আমাদের স্পিডের কোনো চেঞ্জেস আসতেছে না এন্ড আমরা কনস্ট্যান্ট মুভমেন্টে আছি বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছি, কিন্তু তার মানে আমার স্পিড ইজ কনস্ট্যান্ট। কিন্তু at the same time you need to understand when you're moving in a circle you are always changing the direction. হইতে পারে একই স্পিডে আসছি আমি, কিন্তু আমি কিন্তু একই স্পিডে থাকলে একই ডিরেকশনে নাই। এখন if you recall the definition of velocity, the definition of velocity says speed in a specific direction is velocity. তার মানে হইতেছে কি, আমি চাইলে বলতে পারি that when I am moving in circle A, I am moving with the constant speed, but at the same time my direction is continuously changing. তার মানে my speed is constant but my velocity is not, তাই না? Make sense? পারিয়া মায়ু না? আচ্ছা, তুমি মানে বলো তাহলে এখান থেকে যখন আমরা ঘুরতেছি সার্কেলে আমার স্পিড যদি হয় 30 meters per second, আমার স্পিড তো কনস্ট্যান্ট। এখন আমি কন্টিনিউয়াসলি যদি এইভাবে মুভ করতে থাকি উইথ আ কনস্ট্যান্ট স্পিড, অ্যাম আই নট চেঞ্জিং মাই ডিরেকশন কন্টিনিউয়াসলি, তাই না? এখন ইফ ইউ আর মুভিং at 40 meters per second in this direction and 40 meters per second in this direction, would you say that you have the same speed? Same speed though, কিন্তু do you have the same velocity? You don't have the same velocity because direction change হয়ে গেছে, তোমার একটাকে কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে। Similarly, when you are moving in a circle, you might be moving with the constant speed, but at the same time, due to the change in the direction, you are changing the direction means you are changing the velocity, তাই না? ডিরেকশন চেঞ্জ হলে, কারণ ভেলোসিটির ডেফিনেশনই ছিল হইতেছে এটা, আমরা একেবারে সারা জীবনে ছোট 7-8 থেকে কি পড়া শুরু করছি, তোমার যদি ডিরেকশন চেঞ্জ হয় তার মানে তোমার স্পিড সেম থাকলেও তোমার ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে। সো ইফ ইউর ভেলোসিটি হ্যাজ চেঞ্জড, তার মানে উইথ দ্য নিউ ভেলোসিটি অ্যান্ড ইউর ভেলোসিটি কনস্ট্যান্টলি বিং চেঞ্জ। আচ্ছা, এবার আসি আমরা আরেকটা ডেফিনেশনে, দ্যাট আমরা এটাও তো পড়ছি দ্যাট চেঞ্জ ইন velocity যদি হয় del v, তাহলে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কি, এটা লেখা যায় না? তার মানে কি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি, তাই না? isn't that acceleration? তাহলে তো আমি এটাও বলতে পারি that আমার স্পিড কনস্ট্যান্ট but since I'm changing the direction, তার মানে my velocity is changing. If my velocity is changing, তার মানে there must be at least a little bit of change in the velocity per second. If there is a change in the velocity happening per second, change in velocity per second is what? Acceleration. তার মানে কি টেকনিক্যালি তোমার স্পিড সেম থাকার পরেও ইউ আর স্টিল অ্যাক্সিলারেটিং, তাই না? এবার আসি তাহলে পরের পার্টি। অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল, F equal to m into a body that has acceleration and it has mass, তার মানে there is a force acting on the body. এবার তাহলে আমরা আরেকবার প্রথম থেকে অ্যানালাইজ করি পুরো জিনিসটা। An object moving in circle, স্পিড কি?
কনস্ট্যান্ট, তাই না? হাউএভার ডিরেকশন ইজ চেঞ্জিং, তার মানে velocity is changing, তার মানে the object is accelerating. When there is acceleration there must be resultant force, এটা আমরা পড়ছি না ও লেভেলের টাইমে। তার মানে resultant force is acting, ঠিক আছে, resultant force is acting, this resultant force সিন্স তুমি যেদিকেই যাইতে নিবা, আচ্ছা এখন এখানে আরো একটা জিনিস বুঝতে হবে যে অবজেক্টসের, যদি আমরা একটা অবজেক্টকে এখান থেকে ঘুরাইতে থাকি এন্ড ওর চারটা পজিশন ডিনোট করি, একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, এখান থেকে সি, এন্ড এখান থেকে হচ্ছে ডি। তুমি যদি ঘুরানের মাঝখানে ওকে বি তে ছেড়ে দাও তাহলে ইট উইল মুভ স্ট্রেইট tangentially in the direction of B, যেদিকে অ্যারো দেওয়া হয়েছে। তার মানে এখান থেকে এরকম ঘুরায় নিয়ে যদি আমি সি তে নিয়ে ছাড়ি তাহলে সি থেকে বরাবর কি হবে, স্ট্রেইট যাবে। আমি যদি ডি তে নিয়ে ছাড়ি তাহলে এরকম ঘুরতে 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 ডি তে নিয়ে ছাড়লে ডি বরাবর স্ট্রেইট যাবে, which looks like a tangent if you know what tangent means, which looks like a tangent। তার মানে every circular motion if you allow it to move freely would start to move tangentially in a straight line. If we move tangentially in a straight line, তার মানে অবজেক্টস আসলে tangentially স্ট্রেইটই মুভ করে, কিন্তু প্রবলেম হইতেছে তুমি ওরে tangentially স্ট্রেইট যাইতে দাও না। কেন যাইতে দাও না? বিকজ দ্য ফ্যাক্ট ইজ দেয়ার ইজ অলওয়েজ আ ফোর্স দ্যাট ইজ অ্যাক্টিং towards the center and this force is perpendicular to the tangential movement of the object. বুঝতেছি? আবার বলি, এ বি সি ডি এই চারটা পয়েন্ট থেকে if you allow the object to move freely, if you let it go, it will move straight tangentially in the direction as shown. কিন্তু ওদিকে ও যেতে পারতেছে না কেন? তার মানে কি আমরা ওকে, খেয়াল করে দেখো, এ থেকে ট্যানজেনশিয়াল বা বি সি ডি থেকে ট্যানজেনশিয়ালি মুভ করার থেকে ওকে আটকে রাখছি না? আমরা যে ওকে আটকে রাখছি তার মানে আমরা কি করতেছি, ওকে ট্যানজেনশিয়ালি মুভ করতে দিতেছি না। তার মানে উই ডেফিনেটলি আর প্রোভাইডিং আ ফোর্স যেটা ওকে ট্যানজেনশিয়ালি মুভ করতে না দিয়ে রেদার ওরে কি করে রাখছে, একটা সার্কেলের মধ্যে ধরে রাখছে। দিস ফোর্স দ্যাট আই এম টকিং অ্যাবাউট, যেটা ওকে ট্যানজেনশিয়ালি মুভ করতে না দিয়ে সার্কেলের মধ্যে ধরে রাখছে, দ্যাট ফোর্স ইজ অলওয়েজ টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তার মানে দেয়ার মাস্ট বি আ ফোর্স যেটার কারণে ওরকম সার্কেলে ঘুরতেছে, কোনো দিকে যাইতে পারতেছে না, রেদার এই সার্কেলের মধ্যে কন্টিনিউ করতেছে। এই ফোর্সটা মাস্ট বি আ ফোর্স দ্যাট ইজ অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার, এন্ড এই ফোর্স আর ট্যানজেন্টের মাঝখানকার অ্যাঙ্গেল হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি। তার মানে the force acting towards the center is perpendicular to the tangential direction of the object. ঠিক আছে? এই যে ফোর্স যেটা একটা সার্কুলার মোশনের অবজেক্টকে সেন্টারে ধরে রাখতে রাখে বা সার্কেলে ধরে রাখে, এই ফোর্সটাকে আমরা বলি হইতেছে, এক সেকেন্ড কই গেল, the force is called centripetal force. আচ্ছা, এখন এক্সামে এমন কোয়েশ্চেন আসতে পারে একটা অবজেক্টের স্পিড সেম থাকলেও অবজেক্টটা কিভাবে করে অ্যাক্সিলারেট করতে পারে। তার মানে কি, ও সার্কেলে মুভ করতেছে, যার জন্য ওর স্পিড সেম আছে কিন্তু ডিরেকশন চেঞ্জ হওয়ার কারণে ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হওয়ার কারণে অ্যাক্সিলারেট করছে। তার মানে দেয়ার মাস্ট বি আ ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার হুইচ ইজ কল্ড দ্য সেন্টিপিটাল ফোর্স। বুঝতেছি? এটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা একদম ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের মুখস্থ থাকতে হবে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ঠিক আছে? And we also need to know that the centripetal force always acts
পারপেন্ডিকুলারলি টুয়ার্ডস দ্য সেন্টার। একদম 100% মেমোরাইজ রাখতে হবে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কপি দিস। কোয়েশ্চেন এমন হইতে পারে যে হাউ কুড অবজেক্ট বি অ্যাক্সিলারেটিং ইভেন দো দ্য স্পিড ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, তখন আমাদের এই জিনিসটা ডিটেল লিখতে হবে, এন্ড এটা ব্রড কোয়েশ্চেন আসে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। এটা কপি করে ফেলো, ঠিক আছে? যদি এই এই ওয়ার্ডস গুলো কপি করে ফেলো, এগুলো মার্কস ইম্পর্টেন্ট। এক সেকেন্ড স্যার, আপনারা কপি করতে থাকেন, দাঁড়ান। আচ্ছা, এখন এই হইতেছে তাহলে, আচ্ছা এই যে ভেলোসিটি, এই যে ফোর্স, এই ফোর্সটা বলি হইতেছে আপনার সেন্টিপিটাল ফোর্স। বাই দ্য ওয়ে, এক্সট্রা খেয়াল রাখতে হবে হইতেছে সেন্টিপিটাল ফোর্স যেহেতু সেন্টারের দিকে কাজ করতেছে, তার মানে কি ইফ দেয়ার ইজ আ ফোর্স তাহলে অ্যাক্সিলারেশন আছে। বিকজ একটা ম্যাসের তো ফোর্স ছাড়া অ্যাক্সিলারেশন হইতে পারে না, অ্যাক্সিলারেশন ছাড়া ফোর্স হইতে পারে না। বিকজ এফ ইকুয়াল টু এম এ ইকুয়েশন মানে কি, ফোর্স আছে মানে তোমার অ্যাক্সিলারেশন আছে, সিম্পল হিসাব। তার দ্য অ্যাক্সিলারেশন দ্যাট ইউ হ্যাভ টুয়ার্ডস দ্য সেন্টার ইজ কল্ড সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, যেটা সেন্টারের দিকে হয়। শেষ, এতটুকু জানলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আবার নোটে ব্যাক করি। নোটে ফার্স্টের দিকে এই জিনিসটা লেখা ছিল, যেটা সেদিন পড়াইনি আমি। আহ 4 নাম্বার লাইনে, 4 নাম্বার লাইনের মাঝখান থেকে দেখো, when an object moves in a circle, এখান থেকে পড়তেছি, ঠিক আছে? When an object moves in a circle at constant speed, its velocity is constantly changing. The velocity is changing not because the magnitude of the velocity is changing, but because the direction is. বুঝতেছি, রাইট? আচ্ছা, তার মানে কি নাম্বার অ্যামাউন্ট স্পিড সেম আছে, 30 মিটার পার সেকেন্ড হলে 30 মিটার পার সেকেন্ড আছে, কিন্তু ওর ডিরেকশন চেঞ্জ হচ্ছে। আচ্ছা, its velocity is changing not because the magnitude আছে this, we can see that the force acting on the object moving in circle is always at right angle to the direction of the movement of the object. The constantly changing velocity means that the object is accelerating. For this acceleration to happen, there must be resultant force that is zero. There must be a resultant force. This is called the centripetal force. Angular displacement of the body is the angle in radians through which a point revolves around the center or line that has been rotated in a specified sense about the specified axis. When a body rotates in its axis, the motion cannot simply be analyzed as a particle, as in circular motion, it undergoes a changing velocity and acceleration at any time t. 1 degree of, আচ্ছা এই লাস্টের যে পার্টটা, এইটা আমাদের পড়ার দরকার নেই, এই 1 ডিগ্রির পার্টটা, ঠিক আছে? 1 ডিগ্রিকে 60টা ভাগ করলে যতটুক ডিগ্রি হবে, রাইট, ওইটুককে আমরা বলি 8 মিনিট। ইট ইজ নট টাইম, এটা জাস্ট নামে মিনিট, এটা আসলে টাইম না, ঠিক আছে? এটা হচ্ছে কি, একটা ডিগ্রি, 1 ডিগ্রিকে 60টা যদি রিভিশন করো, তাহলে যতটুকু ডিগ্রি হবে ওইটুককে আমরা বলি 1 8 মিনিট।
আর 1 আর্ক মিনিটকে যদি 60টা ডিভিশন করি তাহলে যেটা আসে ওটাকে আমরা 1 আর্ক সেকেন্ড বলি। বাট দরকার নেই, এগুলো আমাদের আসে না, এগুলো লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত ঠিক থাকলে এবার আমরা ডিরেক্টলি লাস্ট ক্লাসে যেগুলো পড়ছি ওটার পরে চলে যাই। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন কি, এটা আমরা মাত্র বুঝছি না, রাইট? এই পার্ট আমি আর পড়াচ্ছি না, বিকজ এখানে পড়ানোর মতো কিছু নাই, জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে। সেন্ট্রিপেটাল ফোর্স কি, আমি শুধু এই জায়গাটা আরেকবার পড়াই দিতেছি। When an object moves in a circle, it might have the same speed but not the same velocity, as by definition, velocity of an object has to have the direction and the magnitude. So when when the object is moving in circle, the object having the same speed and its direction changing continuously, so we can say that the velocity of the object keeps on changing. Naturally, when an object is moving in circles, it should move tangentially. According to law of Newton, we know that object will keep moving in its state of rest or uniform motion unless there is an external force acting. So in the if the direction is changing, তার মানে কি, সার্কেলে মুভ করা অবস্থায় নিউটনের ল ওয়াইজ অবজেক্ট কি করা যাওয়ার কথা ছিল স্টেট, বিকজ অবজেক্ট যেদিকে যাচ্ছে ওদিকে যাবে আনলেস তুমি ওকে এক্সটার্নাল ফোর্স না দিয়ে ডিরেকশন চেঞ্জ না করতেছো। সো নিউটনের লর হিসাবে এই জায়গা থেকে প্রত্যেকটা অবজেক্ট বি যেদিকে মার্ক করা ওদিকে যাওয়ার কথা, কারণ নিউটনের ল কি বলে, অবজেক্ট যেদিকে যাচ্ছে সে ওদিকে যাবে। কিন্তু ওদিকে যেহেতু যায় নাই, তার মানে দেয়ার মাস্ট হ্যাভ বিন আ ফোর্স দ্যাট ব্রট ইট টুয়ার্ডস দ্য সেন্টার অর মেড ইট মুভ ইন দ্য সার্কুলার মোশন. That force is always towards the center, and that force causes the acceleration, which is also acting towards the center. So since the direction is changing, it means that the object has a force acting in order to make it change the direction. The object is pulled towards the center. It keeps within its circular motion. The force acting is towards the center. This force is called the centripetal force, and the acceleration is centripetal acceleration. আচ্ছা, এই অ্যাক্সিলারেশনের ফর্মুলা হইতেছে v স্কয়ার বাই r। এটা আমাদের মেমোরাইজ রাখতে হবে। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা আমাদের মাস্ট মেমোরাইজ রাখতে হবে, ঠিক আছে। এই সবগুলোর সাথে এটা অ্যাড করতে হবে। A is equal to ভি স্কোয়ার বাই আর, তার মানে অবজেক্টের রেগুলার ভেলোসিটি স্কোয়ার ডিভাইডেড বাই আর করলে আমরা, মানে ও রেডিয়াস করলে আমরা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন পাবো। আচ্ছা, এবার আমরা আসি সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন আরেকটা ফর্মুলা আছে ডিরাইভড, আমাদের ডিরাইভেশন জানার দরকার নেই, ঠিক আছে। আর ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ দি সেকেন্ড ফর্মুলা ফর সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন. These are all the formula that we have to memorize for chapter 5b. ঠিক আছে, all these formula সবগুলো আমাদের অ্যাবসলিউটলি মেমোরাইজ থাকতে হবে, মাস্ট একদম। হ্যাঁ, এই চ্যাপ্টার আরো ফর্মুলা, চ্যাপ্টার 6-এও অনেক ফর্মুলা আছে, 7-এ ফর্মুলা নাই, আবার 8-এও নাই, 9-এ একটুখানি আছে, 10-এ আবার বেশ কিছু আছে। A2-তে ফর্মুলা আছে, মানে which is a problem, but at the same time it is good as well. বিকজ এত ফর্মুলা থাকলে হয় কি, তোমার অনেক কিছু ফর্মুলা দিয়ে তুমি করে ফেলতে পারবা। প্রচুর ম্যাথস দেখবা তুমি খালি ফর্মুলা বরাবর বসাইতে স্যার হইতেছে। চ্যাপ্টার 7-এ সবকিছু ফর্মুলা দিয়ে হয়ে যায়। সো ইটস ইজি কাইন্ড অফ, তুমি 1-2 দিন করলে তোমার কাছে মনে হবে যে একই ফর্মুলা বারবার দিচ্ছে। আচ্ছা, আরো ফর্মুলা আছে এখানে, ঠিক আছে। ফর্মুলা হইতেছে, সিন্স উই নো দ্যাট এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, তাই না? তার মানে এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এর ইকুয়েশন কি শিখলাম মাত্র, ভি স্কোয়ার বাই আর। তার মানে এফ ইজ ইকুয়াল টু কি, এম ভি স্কোয়ার বাই আর, তাই না? আচ্ছা, আরেকটা কি তাহলে, এফ ইজ ইকুয়াল টু, তাই না? সিম্পল হিসাব, এটা তো হবেই, বিকজ এফ ইকুয়াল টু এম এ হইলে তাহলে বাকি দুইটা তো বরাবর আসবেই। ঠিক আছে, দিজ আর দ্য ফর্মুলা। আর কপি করতেছেন, করো তাহলে, করো কপি করো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এই পর্যন্ত ঠিক থাকলে আমাদের এখন আর চ্যাপ্টারে কোনো ডিফিকাল্ট কোনো কিছু নাই, উই আর ডান উইথ দ্য চ্যাপ্টার। এফ ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু এম আর ওমেগা স্কোয়ার, এগুলো জিনিসপত্র আমরা পারি, বুঝি, এসব জিনিসপত্রের দরকার নেই। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে এনি অবজেক্ট দ্যাট ইজ মুভিং ইন সার্কেল নিডস আ রেজাল্টেন্ট ফোর্স, দিস ইজ সো বিকজ দ্য অবজেক্ট ইজ মুভিং ইন সার্কেল, হেন্স দেয়ার ইজ আ কন্টিনিউয়াস চেঞ্জ। এগুলো আমরা মাত্র পড়লাম না, রাইট? এটা বোর্ড লাইনসে লিখছি কেন, এগুলো মার্ক স্কিম থেকে কপি করা, ঠিক আছে। এইটুকু আমাদের মুখস্থ থাকতে হবে। আচ্ছা, এখন এইখানে আরেকটা জিনিস আমাদের এক্সট্রা আবার বুঝতে হবে, ওটা হইতেছে কি, আন্ডারস্ট্যান্ড
that the formula goes like this: mv square by r. Now, you need to understand that an object might be moving in this circle, an object might be moving in this circle, circle X, circle Y. These are the two circles. Now, according to this formula on the left, the centripetal force acting is কি বলবো, inversely proportional to the radius of the object, তাই না? F equal to যদি mv square by r হয়, তার মানে f এর সাথে r এর রিলেশনশিপ কি ইনভার্স না? দ্যাট মিনস আমি যদি দুইটা সার্কেলের কথা চিন্তা করি, x আর y, which one has a smaller radius? Y being the smaller circle has a smaller radius, and at the same time যার রেডিয়াস কম তার সেন্টিপিটাল ফোর্সও কি হবে? বেশি হবে। এখন প্রবলেম হইতেছে, সেন্টিপিটাল ফোর্স যদি তোমার বেশি হয় তাহলে তোমার জন্য প্রবলেম। কেন প্রবলেম? বিকজ আচ্ছা, একটা গাড়ি যাওয়ার সময় এইভাবে করে ঘুরে গেল, আর একটা গাড়ি এইভাবে ঘুরে গেল, ফার্স্ট আর সেকেন্ড, হুইচ ওয়ান হ্যাজ আ স্মলার রেডিয়াস? সেকেন্ডটা। যার জন্য তোমার কি হয়, যদি তোমার সেন্ট্রিপেটাল ফোর্স অতিরিক্ত হয়, তুমি জোরে মুভ করা অবস্থায় ইফ ইউ টেক আ শার্প টার্ন, তখন কি হতে পারে? অ্যাক্সিডেন্ট হতে পারে। কেমন অ্যাক্সিডেন্ট হতে পারে? লেটস জাস্ট সে ধরো তুমি বাইকে আসো, তুমি অতিরিক্ত এরকম গিয়ে হঠাৎ শার্প টার্ন দিছো, কি হবে? এক্স্যাক্টলি পড়ে যাবো। গ্রিপ লুজ করো তো পড়ে না। প্রথম জিনিস কি হবে? প্রথম জিনিস হবে কি, বাইকটা কোন দিকে পড়বে? যেদিকে টার্ন করতেছে ওই দিকে বাইকটা পড়ে যাবে। আর নাও কোয়েশ্চেন ইজ, বাইক তাহলে ওদিকে পড়ে কেন? বাইক তো নর্মালি পড়ে না। বাইক কখন পড়ে? যখন তুমি অতিরিক্ত শার্প টার্ন নেওয়ার চেষ্টা করো। বিকজ তুমি অতিরিক্ত শার্প টার্ন যখন নিবা, তখন তুমি কি করছো? শার্পার টার্ন মানে কি, লার্জার রেডিয়াস না স্মলার রেডিয়াস? স্মলার রেডিয়াস হওয়াতে তোমার সেন্টিপিটাল ফোর্স কি হইতেছে? লার্জার হয়ে যেতেছে। সেন্টিপিটাল ফোর্স এত বেশি হয়ে যাবে যেটা তোমার ব্যালেন্সের থেকে বেশি হয়, সো তুমি ইউ ফল টুয়ার্ডস দ্য সার্কেল। ইফ ইউ আর মুভিং ইন আ বাইক, এন্ড তোমার আমি যদি বলি যে এরকম একটা রাস্তা আছে, তুমি এখান থেকে যাবা, এই দিকে টার্ন নিবা, আর তোমার শার্প টার্ন জোরে নিতে হবে উইথ হাই ভেলোসিটি, তুমি জীবনে এই টার্ন নিতে পারবে না। তুমি এটা ঘুরাইতে যাবা, তুমি শ্বাস করে পড়ে যাবে। কেন তুমি ঘুরাইতে গেলে পড়ে যাবা? বিকজ a sharp turn on the road means it has a small radius. If you have a small radius, তার মানে সেন্টিপিটাল ফোর্স কি হইতেছে? অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে, যেটা তোমার বাইকের ব্যালেন্স নষ্ট করতেছে। সো তোমার বাইক কি হবে? তখন এই জায়গাতে পড়ে যাবে। ইফ ইট ইজ আ কার, তাহলে কি হবে? ব্যালেন্স নষ্ট হবে এন্ড ইট উইল গো অফ দ্য ট্র্যাক। গাড়ি তো আর পড়তে পারবে না, তখন কি হবে? গাড়িটা অফ ট্র্যাক হয়ে যাবে। সেন্টিপিটাল ফোর্স অতিরিক্ত হয়ে গেলে ও গ্রিপ লুজ করে তখন অফ ট্র্যাক হয়ে চলে যায়। আর একবার গ্রিপ লুজ করলে কি হয়? ও সার্কেল থেকে বের হয়ে যায় সাধারণত। তখন কি হয়? ট্যানজেনশিয়ালি গাড়ি সামনে যাওয়া শুরু করে, যেটাকে আমরা বলি কি, স্কিড করতেছে, তাই না? আমরা বলি না যে গাড়ি ঘুরাইতে গিয়ে রাস্তায় যখন গাড়িটা ছেঁচড়ে যায়, তখন আমরা বলি না যে স্কিড করে সামনে চলে গেছে? এটা কেন হচ্ছে? অতিরিক্ত সেন্টিমিটার ফোর্স ছিল যেটা গ্রিপে ধরতে পারেনি। তখন কি হচ্ছে? ইট ওয়েন্ট অফ দ্য ট্র্যাক। এন্ড আমরা মাত্র চ্যাপ্টারের বিগিনিং এ কি পড়লাম? যখন কোনো কিছু একবার ট্র্যাকের বাইরে চলে যাবে, ওটা কি হবে? ট্যানজেনশিয়ালি সামনের দিকে চলে যাবে, তাই না? এক্স্যাক্টলি এই জিনিসটা আমাদের তখন কি করার লাগবে? এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তোমার যদি এই রেডিয়াস অতিরিক্ত কম, তার মানে তোমার তখন কি হবে? সেন্টিপিটাল ফোর্স কি অতিরিক্ত বেশি। তখন তুমি কি করবা? স্পিড কমাবা। তার মানে ইউ আর ডিক্রিজিং দ্য ভেলোসিটি, বিকজ খেয়াল করে দেখো, ভেলোসিটির সাথে সেন্টিপিটাল ফোর্স কি ডিরেক্ট না ইনভার্স রিলেশনশিপ? ডিরেক্ট। সো তুমি কি করবা? রেডিয়াস কমছে দেখে সেন্টিমিটার ফোর্স বেশি হইতেছে, কারণ তুমি জানো যে তুমি পড়ে যাবা। তখন আমরা সবাই কি করি? উই স্লো ডাউন দ্য কার বিকজ উই আর ডিক্রিজিং দ্য ভেলোসিটি সো দ্যাট উই ক্যান কম্পেনসেট ফর দ্য ইনক্রিজড অ্যামাউন্ট অফ সেন্টিমিটার ফোর্স। আমরা জানি যে সেন্টিমিটার ফোর্স বাইরে গেছে, কারণ এটা কমাইতে হবে, নাহলে আমি পড়ে যাবো। আর তুমি তো আর রেডিয়াস চেঞ্জ করতে পারবা না। তখন তুমি কি করবে? তুমি ভেলোসিটি কমাই দিবা। ভেলোসিটি কমাই দিলে তোমার সেন্টিপিটাল ফোর্স কমবে, আর সেন্টিপিটাল ফোর্স কমে গেলে ইউ ক্যান রিমেইন ইন দ্য ট্র্যাক। নাও দ্য পয়েন্ট ইজ, এই টাইপের শার্প টার্ন নেওয়া আমাদের জন্য প্রবলেম, বিকজ গাড়িকে তখন কি করতে হবে বলতো? স্যার, ভেলোসিটি কমাইতে হবে, এটা একটা প্রবলেম। ঠিক আছে? সামটাইমস ভেলোসিটি কমানোটা বিকামস আ প্রবলেম বিকজ পিছনে অনেক গাড়ি থাকতে পারে। গাড়ির ফ্লো যখন অতিরিক্ত থাকবে, তখন কি হবে? উই ডোন্ট ওয়ান্ট টু স্টপ দ্য কার এন্ড নিদার ডাজ দ্য ওয়ান বিহাইন্ড ইউ।
সবাই তখন কি চিন্তা করবে যে রানিং এ থাকবে। খেয়াল করে দেখো, এই হইতেছে রাস্তা। You see this? এরকম রাস্তাতে কি হবে, অনেক লার্জ রেডিয়াস। তুমি কখন আস্তে 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 ঘুরবা, তার মানে রেডিয়াস বড় হইলে সেন্টিপিটাল ফোর্স কি হবে, কম হবে। আর সেন্টিপিটাল ফোর্স যদি অলরেডি কম হয়, তাই তোমার ভেলোসিটি কমানোর কোনো দরকার নেই। তোমার ভেলোসিটি কি রাখবা তুমি, বেশি মেনটেন করতে পারবা। এটা আমরা কোন জায়গাতে পাই, এক্সপ্রেসওয়েতে। তুমি দেখো যে মাওয়া এক্সপ্রেসওয়েতে, তুমি দেখবা যে ঢাকায় যাওয়ার রাস্তা, তুমি দেখবা কোন দিকে তুমি নিজেই বুঝবা না তুমি কই যাইতেছো। কারণ কি, এই যে টার্ন, এই টার্ন এত আস্তে আস্তে নেয় দ্যাট উই ডোন্ট ইভেন রিয়েলাইজ। আমি তোমায় বলি জিনিসটা কেমন, ধরো এইটা হইতেছে ঢাকার রাস্তা, তুমি যাইতেছো এখান দিয়ে। তোমাকে যদি ঢাকার দিকে রাস্তা করে দেয়, ইট হ্যাজ টু বি আ শার্প টার্ন। তাহলে তো তোমার কি করতে হবে, শার্প টার্ন না মানে কি করে, গাড়ি স্লো করতে হবে। বাট দিস ইজ অ্যান এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ে মানে কি, গাড়ি স্লো হবে না এখানে। গাড়ি না হলেও মিনিমাম 80-তে চলবে গাড়ি, তাই না? তখন গভর্নমেন্ট কি করবে, এটাকে এরকম একটা রাস্তা বানিয়ে নিয়ে আসবে, যাতে ইউ ক্যান কন্টিনিউ মুভিং এট ভেরি হাই স্পিড। ওই শার্প রেডিয়াস যদি দিত, শার্প রেডিয়াস দিলে কি হইতো, তোমার এখান থেকে ধরো এইটা যদি দিত, এখান থেকে তুমি ঢাকার দিকে নেমে গেলা, লেটস জাস্ট সে তুমি এদিকে যাইতেছিলা। এখন তোমার ঢাকায় যাওয়ার দুইটা রাস্তা, একটা হইতেছে এখান থেকে শার্প নাম্বা, তাই না? তখন তোমার কি হবে, রেডিয়াস ছোট। রেডিয়াস ছোট হলে তোমার স্পিড কি করতে হবে, কমাইতে হবে। তো তোমাকে গভর্নমেন্ট কি করে, অল্টারনেটিভ একটা রাস্তা বানায় দেয়, যেখান থেকে তুমি পুরাটা ঘুরে তারপরে আসবে। তুমি বুঝবা না এই রাস্তাটা আসলে আমি যত ছোট আছি এত জোর না, তো অনেক দূর ঘুরে আসে। তো কি হয়, যারা ড্রাইভ করে এরা বুঝেই না যে আসলে কখন যে টার্নটা নিচ্ছে। তার মানে দ্য রেডিয়াস ইজ সো লার্জ, তুমি বুঝবাই না যে তুমি আসলে উপর দিয়ে একটা বড় একটা টার্ন নিয়ে নিছো। টার্ন নিয়ে কিন্তু তুমি আসলে একই রাস্তায় গেছো। বাট দিস ইজ টু মেক শিওর দ্যাট দ্য এক্সপ্রেসওয়ে রাস্তাগুলো যেন তোমার তাড়াতাড়ি করে, মানে শার্প টার্ন না নেয়। তুমি দেখো এক্সপ্রেসওয়ে অনেক আস্তে আস্তে ঘুরে, টিক 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 করে ঘুরতেছে, কেন এত আস্তে কেন ঘুরতেছে? গভর্নমেন্ট এত লম্বা রাস্তা কেন দিল, তোমাকে তো শর্টকাটে ঠাস করে নামাই দিতে পারতো। শর্টকাটে নামাই দিলে কি হইতো, এটা এক্সপ্রেসওয়ে হইতো না। তুমি না হয় ঘুরতেছো, বাট দের আর আদার কার যারা ঘুরবে না ওখানে, ওরা স্ট্রেট যাবে। তো তুমি স্লো হওয়ার জন্য কি হবে, ওইসব গাড়ি শুদ্ধ স্লো হওয়ার লাগবে। তখন তো এক্সপ্রেসওয়ে পারপাসটাই নষ্ট হয়ে গেল। কারণ এক্সপ্রেসওয়ে এমন ভাবেই চলার কথা যে 100-তে চলবে, 120-এ চলবে গাড়ি টানা, এর থেকে নিচে নামবে না। তখন তোমার হইতেছে গভর্নমেন্ট কি করে, এই টাইপের ব্যবস্থা করে যে রেডিয়াস অনেক বাড়ায় দেয়, যাতে ভেলোসিটি কমানোর দরকার না হয়। বুঝতেছি? এই হইতেছে আমাদের few of the explanations of how it works. আচ্ছা, আরো জিনিস হইতেছে। আচ্ছা, এগুলা সব ঠিকঠাক থাকলে অবজেক্টস মুভিং ইন ভার্টিক্যাল সার্কেল। আচ্ছা, এখন লাস্ট একটা পার্ট আমরা পড়ি। অবজেক্টস অনেক সময় ভার্টিক্যাল সার্কেলেও মুভ করতে পারে, এবং তো সব ঠিক আছে, প্রবলেম নেই। আচ্ছা, অবজেক্টস অনেক সময় ভার্টিক্যাল সার্কেলে মুভ করতে, আচ্ছা হোয়াট ইজ আ ভার্টিক্যাল সার্কেল? তার মানে একটা জিনিস ধরে দড়িতে নিয়ে যদি আমরা এরকম ভার্টিক্যালি ঘুরাই, রাইট, তার মানে কি ইট ইজ মুভিং ইন ভার্টিক্যাল সার্কেল। এটা তো অবভিয়াস না যে অবজেক্টটা যখন ভার্টিক্যাল সার্কেলে মুভ করবে, উপরে ওর জিপিই কি থাকবে, ম্যাক্সিমাম, আর কাইনেটিক এনার্জি মিনিমাম। নিচে যখন ও নামবে তখন ওর জিপিই কমে যাবে, আর কাইনেটিক এনার্জি কি হবে, ম্যাক্সিমাম হবে। এটা তুমি যে কোনো একটা অবজেক্ট ঘুরাইলে বুঝতে পারবা। তুমি দেখবে একটা অবজেক্ট ঘুরে তুমি যখন উপর থেকে নিচে নামতে থাকলে স্পিড কিন্তু বাড়তে থাকে। না, নিচে স্পিড কেন বাড়ে, বিকজ ওর জিপিটা তখন কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। হাউএভার, এখানে আরেকটা জিনিস আমাদের জানা দরকার, এনার্জিটা কোনো ব্যাপার না, আমাদের জানতে হবে ফোর্সেস এর ব্যাপার। আমরা যখন একটা অবজেক্টকে রোটেট করাইতেছি, অবজেক্টটার 4টা পজিশন থাকতে পারে, আরো পজিশন থাকতে পারে, আপাতত আমরা 4টা পজিশন চিন্তা করি। অবজেক্টের পজিশন এ হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে, ডি হইতে পারে। আমি ধরে নিলাম এই অবজেক্টটা একটা দড়ি দিয়ে আটকানো আছে, সো দ্যাট ইট ক্যান রিমেইন ইন দ্য সার্কেল। দড়ির ফোর্সটা, টেনশন কোন দিকে কাজ করবে, অবভিয়াস রূপে দিয়ে কাজ করবে। এখন এই জায়গাতে টেনশন যদি উপরের দিকে কাজ করে, খেয়াল করে দেখো দ্যাট দ্য টেনশন অ্যাক্টিং ইজ টুয়ার্ডস দ্য সেন্টার। নাও ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ অলওয়েজ দ্য সেন্টিমেন্টাল ফোর্স।
রেজাল্টেন্ট ফোর্স কি? সেন্টিপিটাল ফোর্স। বুঝতেছি? তার মানে অবজেক্টের প্লাস মাইনাস সবকিছু হয়ে হোয়াট উড ইট বি লেফট উইথ? টেনশন। যেই দড়ি দিয়ে ঘোরানো হইতেছে এটাকে, তার মানে একটা অবজেক্টকে ধরো এরকম ভার্টিক্যালি ঘোরানো হচ্ছে, তো দড়ি কি টান থাকবে না? দড়ি দিয়ে আটকে রাখছে মানে কি দড়ির মধ্যে একটা টেনশন কাজ করতেছে। তাইলে রেজাল্টেন্ট ফোর্স কি বললাম? প্লাস মাইনাস করে ফাইনালি ওর মধ্যে কি কাজ করবে? রেজাল্টেন্ট ফোর্স। হোয়াট ইজ রেজাল্টেন্ট ফোর্স? রেজাল্টেন্ট ফোর্স ইজ দ্য সেন্টিপিটাল ফোর্স। তাই না? নাইলে ও ডিরেকশন কিভাবে চেঞ্জ করতেছে যখন ও সার্কেলে, আমরা একটু কি পড়ছি, যখন তুমি সার্কেলের মধ্যে মুভ করবা there is a continuous change in the direction happening. If there is a change in the direction happening, তার মানে the object is accelerating. If the object is accelerating, what is this thing? It is centripetal acceleration, and the force acting is centripetal force. তার মানে অবজেক্ট মুভিং ইন দিস ভার্টিক্যাল সার্কেল, এটার মধ্যে অবজেক্ট যেহেতু ডানে বামে কোনো দিকেই যাইতেছে না, ও কি করতেছে? শুধু সার্কেলের মধ্যে মুভমেন্ট করতেছে না, তার মানে ও যেহেতু সার্কেলে মুভ করতেছে, ইন অর্ডার টু বি ইন দ্য সার্কেল or maintain the circular motion, it has to have a resultant force that is called the centripetal force of the object. Now let's move into resultant force. তাহলে কি এই অবজেক্টের নিচের দিকে কি কাজ করতেছে? ওয়েট কাজ করতেছে না? আর উপরের দিকে কি কাজ করতেছে? টেনশন কাজ করতেছে। কিন্তু আমরা কি জানি ওর মধ্যে রেজাল্টেন্ট ফোর্স কি জিরো নাকি ফোর্স আছে? আছে। বিকজ কেমনে আছে বুঝলাম, বিকজ ও যেহেতু সার্কেলে মুভ করতেছে, তার মানে ওর মধ্যে একটা রেজাল্টেন্ট ফোর্স আছে which is acting towards the center. When the object is at the position C, রেজাল্টেন্ট ফোর্সটা কি নিচের দিকে না উপরের দিকে বলো? উপরের দিকে, তাই না? When the object is at the position A, the resultant force is downward, তাই না? আচ্ছা, when the object is at the position D, the resultant force is towards the left. আচ্ছা, এখন আমরা সির ক্ষেত্রে চিন্তা করি। সিতে উপরের দিকের ফোর্স হচ্ছে টেনশন, তাই না? আর নিচের দিকের ফোর্স কি? ওয়েট। তাহলে আমি বলতে পারি না টেনশন মাইনাস ওয়েট করার পরে আমরা রেজাল্টেন্ট ফোর্স যেটা পাবো দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য সেন্ট্রিপেটাল ফোর্স, এটা বলা যায়, তাই না? আচ্ছা, তাহলে বলো তো হোয়াট অ্যাবাউট দ্য পজিশন এ? ওর ওয়েট কি এখন উপরের দিকে নাকি নিচের দিকে? নিচের দিকে। তাইলে তো আমি বলতেই পারি টেনশন প্লাস ওয়েট দুইটা অ্যাড করে দ্যাট ইজ ইকুয়াল টু কি? সেন্ট্রিপেটাল ফোর্স, তাই না? এটা লেখা যায় না, তাই না? আচ্ছা, এখন খেয়াল করে দেখো এই জায়গাতে অ্যাট দ্য পয়েন্ট ডি ওর ওয়েট কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। টেনশন কাজ করতেছে কোন দিকে? সেন্টারের দিকে। তার মানে দিস টাইম the centripetal force or the tension has nothing to do with the weight of the object. The centripetal force is tension is equal to mv square by r, তাই না? বিকজ এখানে ওয়েট আর টেনশন কি দুইটা টোটালি পারপেন্ডিকুলার টু ইচ আদার না, তার মানে দুইজনের সাথে কোনো রিলেশনশিপ নাই। বুঝতেছি? আচ্ছা, এবার আসি আমরা পজিশন বি তে। পজিশন বি তে দ্য ওয়েট ইজ অ্যাক্টিং দিস ওয়ে উইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য টেনশন। তার মানে ওয়েটের সাথে টেনশনের রিলেশন আছে না নাই? আছে? নাই তো। কেমনে? ওরা তো সেম ডিরেকশনে না। আর আমরা এস এ কি পড়ছিলাম? দ্যাট অবজেক্টস এর যদি আহ একটা ফোর্সের সাথে একটা ফোর্স 90 ডিগ্রি থাকে, তাহলে তো এটার কম্পোনেন্টস আর কাজ করে না। 90 ডিগ্রি কমে কম্পোনেন্ট কাজ করে, 30 ডিগ্রি 40 ডিগ্রি এগুলোতে কম্পোনেন্ট কাজ করে। এই জায়গাতে দ্য ওয়েট হ্যাজ নো রিলেশনশিপ উইথ দ্য টেনশন, তার মানে দ্য টেনশন ইজ ইকুয়াল টু দ্য সেন্ট্রিপেটাল ফোর্স। প্লাস মাইনাস কখন হবে? এই দুইটাতে কিচ্ছু হবে না, লাভ নাই। শুধু উপরের দিকে আর নিচের দিকে হবে প্লাস মাইনাস। কারণ উপরে আর নিচের দিকে দিজ আর দ্য টু প্লেসেস, মানে এ আর সি, তাই না? ও ওইটা আমি দেইনি আর কি, ওর দরকার নাই। তোমাকে তো যে কোনো একটা দিবে, প্লাস মাইনাস করলে বেরো তোমার। যেটা দিবে এক্সাম এটা বলেই দিবে যেটাকে প্লাস ধরো, ঠিক আছে? এটা বুঝি।
এই কোয়েশ্চেন, আচ্ছা এইভাবে করে এই ডায়াগ্রাম বোঝা একটু ইজিয়ার লাগে রেদার দেন, আচ্ছা হয়েছে, আচ্ছা রেদার দেন দিস ডায়াগ্রাম ওভার হিয়ার উইচ ইজ অ্যাকচুয়ালি দ্য সেম থিং। ওরা টেনশনটাকে সাবজেক্ট করে লিখছে আর আমি সাবজেক্ট করি নাই, বুঝতেছি। আমি নোটের মধ্যে দিয়ে দিছি এই ডায়াগ্রাম উইচ মিনস এক্স্যাক্টলি দ্য সেম থিং। আমি বলি আমি সেন্ট্রিপেটাল ফোর্সটাকে আমি সাবজেক্ট করছি, এইটা মানে সেটা ইকুয়াল টু কি লিখছি বারবার, এমভি স্কোয়ার বাই আর। আর ওরা কি করছে, ওরা টেনশনটাকে সাবজেক্ট করছে, যার জন্য দেখতে ডিফারেন্ট লাগতেছে। আসলে এক্স্যাক্টলি একই জিনিস, এটা স্টুডেন্টসরা দেখলে কনফিউজ হয়ে যায়, তাই আমি বলে দিলাম যে ডু নট গেট কনফিউজড। তোমার যদি এইটাকে কনফিউজিং লাগে যেটা আমি নোটে দিচ্ছি, ইন দ্যাট কেস ইউ ক্যান ফলো দিস ওয়ান, নো প্রবলেম, একই কথা। আমি জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এই পর্যন্ত কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা এখন টেনশন, আসলে টেনশন মাইনাস ওয়েটের যে ইকুয়েশন গুলো আমরা লিখলাম, এই ইকুয়েশন গুলা কাজ করে হইতেছে তোমার কার জন্য, ফর অবজেক্ট যেগুলো দড়ি দিয়ে হ্যাং করা হয়। কিন্তু ফর অবজেক্ট যেগুলো দড়ি দিয়ে হ্যাং করা নাই, ওদের ক্ষেত্রে থিংস কুড বি ডিফারেন্ট। ধরো তোমার, ইফ ইউ আর অন আ চেয়ার, একটা চেয়ারের মধ্যে আছো তুমি, যেই চেয়ারটা ধরো তোমার ভার্টিক্যালি ঘুরতেছে, ঠিক আছে? যেমন তোমার রোলার কোস্টার রাইডের মধ্যে হয়। In that case, the tension acting is, there is no tension acting. এই জায়গাতে you have force acting, তোমার এদিকে কি আছে, mg। চেয়ারে তুমি বসে থাকলে উপরের দিকে কি, রিয়াকশন ফোর্স। আর সেন্ট্রিপেটাল ফোর্স কোন দিকে, নিচের দিকে। তার মানে ব্যাপারটা কি আসবে, রিয়াকশন ফোর্স মাইনাস mg ইজ ইকুয়াল টু কি, mv স্কোয়ার বাই আর। যদি চেয়ারটা এই জায়গাতে থাকে, রোলার কোস্টারের চেয়ারটা যদি এখানে থাকে, তার মানে উপরের দিকে কি কাজ করতেছে বলো? তুমি চেয়ারে বসে থাকলে উপরের দিকে কি কাজ করবে, রিয়াকশন ফোর্স। তাহলে তোমার ওয়েট কোন দিকে, নিচের দিকে, তাই না? তার মানে তখন ইকুয়েশন কি হবে, আর মাইনাস mg ইজ ইকুয়াল টু কি, উই নো দ্যাট দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ অলওয়েজ দ্য সেন্ট্রিপেটাল ফোর্স, তাই না? আর এই জায়গাতে যদি চেয়ারটা এমন থাকে, ইন দ্যাট কেস রিয়াকশন ফোর্স উপরের দিকে, এই দিকে কি কাজ করতেছে। আচ্ছা এইখানে একটা ব্যাপার হবে কি, এখানে রিয়াকশন ফোর্সটা হালকা একটু এই দিকেও কাজ করবে, মানে পিঠের সাইড থেকে, মানে তুমি যখন চেয়ারের পিছনের সাইডে বাড়ি দিবা না, এখান থেকে একটা রিয়াকশন ফোর্স এদিকে কাজ করবে, বুঝতেছি? মানে আমরা যখন এইখানে এই পজিশনে থাকবো, তখন কি হবে, তুমি ওই যে পিছনে যে রেস্টটা আছে, ওই রেস্টের মধ্যে বাড়ি খেয়ে কি হবে, রিয়াকশন ফোর্সটা উইল অ্যাক্ট টুয়ার্ডস দ্য সেন্টার। সেটা যে সবসময় টেনশন ভাবে দড়ি দিয়ে তাও না, জিনিসের উপর ডিপেন্ড করে। তুমি যদি, ইফ ইউ আর সিটিং অন সামথিং, দেন দ্য ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার ইজ দ্য রিয়াকশন ফোর্স, রাইট? আর নিচের দিকে কি, ওয়েট, তখন হচ্ছে রিয়াকশন ফোর্স মাইনাস ওয়েট হবে। আর যদি দড়ি দিয়ে হ্যাং করানো থাকে, তাহলে কি হবে, উপরে একটা টেনশন হবে, নিচে একটা ওয়েট হবে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে আর ইকুয়াল টু এমজি হবে তখন রিয়াকশন। ও সরি সরি সরি, এটা হবে হচ্ছে আর প্লাস এমজি। না এটা কি লিখলাম, সরি 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 সরি, এটা হবে হইতেছে, আমি খেয়াল করিনি, এটা হচ্ছে এমজি মাইনাস আর, উল্টা লিখে ফেলছিলাম, সরি। এমজি মাইনাস আর ইকুয়াল টু এমবি স্কোয়ার বাই আর, আর এটা হবে হইতেছে আর মাইনাস এমজি ইকুয়াল টু এমবি স্কোয়ার বাই আর। মানে আমি যেটা বললাম, তুমি অলওয়েজ রেজাল্টেন্ট রাখবা হইতেছে সেন্টিমিটার, ডিরেকশন চেঞ্জ করবা। এখন কেউ তো আর এইটা লিখতে পারবে না যে এমজি মাইনাস আর ইকুয়াল টু হইতেছে এমবি স্কোয়ার বাই আর, তা তো হবে না। তুমি রেজাল্ট কোন দিকে জানো, এখানে যখন আসো রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে,